নমস্কার, এস নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমরা আছি ব্যারাকপুরে, উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর সিটি, সেখানে আছি। এবং আপনাদের জানাই যে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের শুধুমাত্র বিশিষ্ট আইনজীবী নন, তার আরও অনেকগুলো পরিচয় আছে। আপনাদের জানাই যে তিনি সিনিয়র অ্যাডভোকেট তো বটেই, তার পাশাপাশি মানবাধিকার কর্মী, এবং আপনাদের জানাই তিনি কিন্তু মুক্তিযোদ্ধাও। রবীন্দ্র ঘোষ, ইতিমধ্যেই আপনারা অনেকেই তাকে জানেন এবং চেনেন। এবং আপনাদের জানাই যে মুহূর্তে আমরা স্যারকে পেয়েছি, যে দিনে পেয়েছি সেই দিনটা হলো আবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস। ফলে প্রথম প্রশ্নটা স্যার আপনাকে যেটা করব, আপনি যে দেশ থেকে বিলং করেন, যে দেশের আপনি বাসিন্দা, সেখানে মানবাধিকার। আমি বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং আমি মানবাধিকারের বিশেষ করে মাইনরিটি রাইটসের প্রেসিডেন্ট। মাইনরিটি রাইটসের প্রেসিডেন্ট হিসাবে আমি আজকে প্রায় 30 বছর কাজ করি হিউম্যান রাইটসে। আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন অ্যাডভোকেট, আমি প্র্যাকটিস করি। আমার কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নাই। আমি কোনো ওখানকার অনেক পলিটিক্যাল পার্টি আছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বিভিন্ন পার্টি আছে, আমি ওদের সঙ্গে কোনো সম্পৃক্ততা নাই। আমি যেহেতু মানবাধিকার করি, আমি এগুলো অ্যাভয়েড করি। যে কোনো মানুষের অসুবিধায় আমরা ঝাঁপিয়ে পড়ি বাংলাদেশে। এখানে কোনো ডিসক্রিমিনেশন নাই। কে মানে হিন্দু, কে মুসলমান, কে জৈন বা কেউ বুদ্ধ, এটা আমরা করি না। এটা আমাদের দায়িত্ব। আমরা সবাই কাজে লাগি এবং সবার কাজগুলো করি। একদমই তাই। আজ যেহেতু আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস, আমি সরাসরি প্রশ্নে আসি, সেই দেশের যারা সংখ্যালঘু, তারা ধর্মের ভিত্তিতে, জাতির ভিত্তিতে, ভাষার ভিত্তিতে এবং সংস্কৃতির ভিত্তিতে কি ভালো আছেন, নাকি নিপীড়িত, অত্যাচারিত হচ্ছেন? কি মনে হয় আপনার? আমি আমার দেশের কথা বলতে পারবো। আপনার দেশের কথাই বলছি। আমার দেশের কথা হলো, আজকে আমরা দেশটা স্বাধীন করেছি 71 সালে মুক্তিযোদ্ধা হিসেবে, কিন্তু আমাদের একটা প্রত্যয় ছিল আমরা সবাই সমানভাবে চলবো। কে হিন্দু, কে মুসলমান, কে জৈন, সেটা আমরা দেখব না, সবার উপকার করব। কিন্তু আজকে সংখ্যালঘুরা কি অবস্থার মধ্যে আছে আপনি না দেখলে বুঝতে পারবেন না। যেই সংখ্যালঘুরা এককালে 21% ছিল, সেই সংখ্যালঘুরা এখন 7% দাঁড়িয়েছে। It is a declination of population in a place. It is a called displacement of people of the country. এবং এটা একটা এথনিক ক্লিনজিং এর মতো আমাদের দেশে আমি মনে করি। যেহেতু আমি এগুলো নিয়ে কাজ করি, ইনভেস্টিগেশন করি, বিভিন্ন ফ্যাক্ট ফাইন্ডিং করি, সারা বাংলাদেশে ঘুরি, যেখানে মানুষের নির্যাতিত হচ্ছে সেখানে যাইয়া তাদের সাহায্য করি, এটা আমার কাজ। সেখানে আমি কোনো হিন্দু মুসলমান ভাবি না। সংখ্যালঘু ওনারাই যারা যারা বিচার পাচ্ছে না, আমি মনে করেছি তাদের কাছে আমরা যাই, তাদের সমস্ত কাজগুলো আমরা করে আইনের মাধ্যমে, কোর্টের মাধ্যমে আমরা তাদের রিলিফ দিয়েছিও অনেক। যেমন অনেক ঘটনা আছে, রেপের ঘটনা আছে, গ্যাং রেপের ঘটনা আছে, অ্যাবডাকশনের ক্ষমতা, কিডন্যাপিংয়ের অনেক ঘটনা আছে। 1653টা ইনভেস্টিগেশন করেছি সারা বাংলাদেশে আমাদের। এগুলো আমরা ডকুমেন্ট করে রেখে দিয়েছি। আমরা সরকারকে জানাই, টাইম টু টাইম যেই সরকার আসুক তাদেরকে জানাই, তারা যদি স্টেপ নেয় ভালো, আর যদি না নিয়ে থাকে তাহলে আমরা আন্তর্জাতিকভাবে লড়াই করি, এটা আমাদের কাজ। একদমই তাই স্যার। সংখ্যালঘু নিয়ে আমরা যে সমস্ত খবর ওই দেশ থেকে পাচ্ছি, সেই নিয়ে আপনার কাছে জানতে চাইলাম এবং আপনিও সে চিত্রটা পরিষ্কার করলেন। কিন্তু আমি বলি যে কিছুদিন আগেই আমরা একটা ছবি এই দেশে বসে দেখছিলাম যে কোর্টে প্রায় আপনাকে চারিদিক থেকে ঘুরে পুলিশ, সেখানকার পুলিশ নিয়ে যাচ্ছিল। এবং যেটা উল্লেখ করতে হয়, সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী হিসেবে আপনি লড়ছেন, লড়াই করছেন, তার মুক্তির দাবিতে লড়াই করছেন, এবং সেই জন্যই এতটা কি প্রোটেকশন? কিন্তু পুলিশ আমার আগেও করেছে, এখনো করছে।
কোনোদিন আমাকে বিব্রত করেননি ওনারা। ওনারা আমাদের কথাগুলো শুনে ওনারা কাজ করার চেষ্টা করেন। আমি পুলিশের কোনো দোষ দেব না, যেই আসুক না কেন, কারণ পুলিশ ডিপার্টমেন্ট আমাকে ভালো করেই জানে আমি কি করি। তো সেই হিসাবে আমাকে যে ওই দিন আমি চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর পক্ষে ওকালতি করার জন্য গিয়েছিলাম, প্রথম দিন কিছু লয়ার, দুষ্ট প্রকৃতির আমি বলবো, তারা আমাদের খুব দুঃখ দিয়েছে মনে। তারা আমাদের বন্ধু মানুষ, আমিও লয়ার, ওনারাও লয়ার, আমাকে এন্টারটেইন করার কথা, এন্টারটেইন না করে বরং আমার বিরুদ্ধে আমি কেন আসলাম ঢাকা থেকে, কেন এখন এগুলো করছি, আমি যেন তাদের শত্রু হয়ে গেলাম। কিন্তু পুলিশ এটা ধারণা করেই কিন্তু পুলিশ দিয়েছে, আমি বলি না আমাকে পুলিশ দিতে হবে। তো পুলিশ না হয় দেয় কি করে? আমার কথা হলো পুলিশ ধারণা আছে যে ওদের তো ডিএবি রিপোর্ট আছে, এসবি রিপোর্ট আছে ওদের, যে কে কি করতে পারে। ওই জন্যই তো প্রোটেকশন দিয়েছে। জজ সাহেব নিজেও দেখেছে আমার পিছন দিক দিয়ে যারা কিছু দুষ্ট প্রকৃতির লয়ার একটা ধাক্কা মেরেছে। এটা তো আমার ফিজিক্যাল অ্যাসল্ট বলবো। এবং আমি বারবেলেই তাদের কাছে খুব বেদনাদায়কভাবে কিছু কথা শুনেছি। একদমই তাই স্যার। আপনি আক্রান্ত হয়েছেন, যেটা বললেন শারীরিকভাবে নিগৃহীত, ফিজিক্যাল অ্যাসল্ট হয়েছেন। তার আগেও খবর এসছে সন্ন্যাসীর হয়ে যারা লড়াই করেছেন, রমেন রায়, তিনি তো আইসিইউতে, হাসপাতালে। কারা এই আক্রমণ করছেন স্যার? তারা কি চাইছেন? কেন আপনাদের তার হয়ে লড়াই? বিচার পাওয়ার তো সবারই অধিকার আছে। আমি তাইলে বলি ফ্র্যাঙ্কলি, চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী উনি একেবারে একটা সহজ সরল মানুষ। উনি পূজা অর্চনা করেন, নিজে রান্না বান্না করে খায়, মানুষের উপকার করেন, বিভিন্ন জায়গায় যায়, মানে সাহায্য করেন মানুষকে। সেখানে তাই বলে হিন্দুদের করেন তাই না, উনি মুসলমানদেরও করেন। এই যে রিলিফ ডিস্ট্রিবিউশনটা হলো বন্যায়, উনি নিজে গেছে, ওই যে কাঁধে ইয়ে দিয়ে খাদ্য নিয়ে গেছে, জলের মধ্যে মানে ইয়ে করে সাঁতার করে গেছে। এখন কথা হইল, চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর পক্ষে যখন আমরা ওকালতি করতে গেলাম, আমরা কেন প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছি, সেখানে কোর্টের মধ্যে 71 জন হিন্দু লয়ারের বিরুদ্ধে মামলা করে দিয়েছে, মার্ডার কেস। একটা দুঃখজনক ঘটনা ঘটেছে, সেটা হলো চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর বেলটা নিচের কোর্টে হয়নি, এটা ঠিক। তারপরে হিন্দু মুসলমান মিলে আপনার মিছিল করেছে, বেল দিতে হবে। ওইটাতে হঠাৎ করে একটা মুসলমান লয়ার মারা গেছে। আমরা ওইটাকে কন্ডেম করেছি। কে মেরেছে না মেরেছে সেটা খোঁজ খবর না নিয়ে আপনারা মামলা করে দিলেন চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী জেলখানায় তখন উনি, আর কতগুলো লয়ারের বিরুদ্ধে। লয়ার কয়জন? 71 জন লয়ার যারা হিন্দু আইনজীবী, তাদের বিরুদ্ধে। তাদেরকে অর্থাৎ অ্যাপিয়ার করতে দেবে না কোর্টে, যাতে করে চিন্ময় কৃষ্ণের পক্ষে ওরা লড়াই করুক, দেয়নি, দিবে না। এটা হলো তাদের মানে চিন্তা চেতনা আর কি। তারা খুবই খারাপ কাজ করেছে। আমি এটাতে মর্মাহত হয়ে আমি চিন্তা করলাম আমি যাব, যেহেতু কোনো লয়ার সেখানে যেতে দিচ্ছে না, তাদের কোনো রিপ্রেজেন্টেশন দিচ্ছে না। তো দুঃখজনক হলেও সত্য, আমি যাওয়ার পরে। স্যার, এই যে আপনি এত ডিফিকাল্টিজের কথা বলছেন, আইনজীবীদের উপরে হামলা, তাদের মারধরের কথা বলছেন, ইভেন একজন আইনজীবী তো আইসিইউতে, আপনি কি ভীত, সন্ত্রস্ত, আতঙ্কে ভুগছেন? আমি মৃত্যুর কথা বলি, আমি তো একদিন মরতে হবে। স্বাভাবিক মৃত্যু বা অস্বাভাবিক মৃত্যু হতে পারে, কিন্তু আমার মনের মধ্যে যে ভরসা, আমি যেটা জোর পাই, সেটা হলো কি জানেন, আমার কনফিডেন্স। আমি কোনো অপরাধ করি নাই, আমি আরেকজনের জন্য লড়াই করছি আজকে প্রায় 30 বছর, এখনো করে যাব। আর যদি মৃত্যু হয়, মৃত্যু হবেই। আমি কার হাতে হব জানি না, স্বাভাবিক মৃত্যু হইতে পারে, অস্বাভাবিক মৃত্যু হইতে পারে। আমি ওটাকে মেনে নিয়েছি। আপনি ভয় পাচ্ছেন না? না, আমি ভয় পাচ্ছি না। অন্যায়ের বিরুদ্ধে ভয় পাচ্ছেন না? এখনো পর্যন্ত কিছু মানে লয়ার যারা বাংলাদেশে আছে আমাকে খুব ভালোবাসে, হিন্দু মুসলমান মিলে। আমি একবার নির্বাচিত হয়েছি সুপ্রিম কোর্ট বারে, আমার কি ভোট কি এমনি দিয়েছিল বলেন? মুসলমানের ভোট অনেক বেশি
ওখানে। আর হিন্দুর ভোট একটু যত সামান্য 200-300 ভোট আছে বোধহয় সুপ্রিম কোর্ট, এখন একটু বাড়ছে। তখন আমি যে নির্বাচিত হয়েছে, হিন্দুরা কি ভোট দিয়েছে? না, মুসলমানরাই ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে। আমি তো পার্টিকুলারলি কোনো হিন্দুর লয়ার বা মুসলমানের লয়ার নয়। স্যার, বেশ কিছুদিন ধরে রাজনৈতিক একটা অস্থিরতা বাংলাদেশে, তার পাশাপাশি এই নতুন করে খবর আসা যে সংখ্যালঘুদের ওপরে, সেই দেশের সংখ্যালঘুদের ওপরে অত্যাচার, নির্যাতন, নানানভাবে তাদের হেনস্থা, তাদের নিপীড়ন, এই সমস্ত কিছু খবর, তার মধ্যেই এই সন্ন্যাসীর গ্রেফতার হওয়া। আপনার কি মনে হয় মূলত কি কারণে এই অস্থির হয়ে আছে বাংলাদেশ বা সেখানকার সংখ্যালঘুরা মূলত, বা আপনাদের ওপরেও নানানভাবে, আপনি যেটা বলছেন যে ঠিক গণতান্ত্রিক কার্যকলাপ সেখানে হচ্ছে না, কি কারণে হচ্ছে? কোনো ধর্মের ওপরে বেস করে, বা কি চাইছেন যারা এটা করছেন? আপনি দেখেন, আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1971 সালে। আমরা যুদ্ধ করেছি, সেখানে কি কোনো ভেদাভেদ ছিল? হিন্দু মুসলমান সবাই সমান আমরা, হ্যাঁ, কেউ কারো শত্রু নয়। এই যে কোএক্সিস্টেন্স, আমাদের মধ্যে মিলন, এটা তো আমরা চেয়েছিলাম এবং করেছি। এতদিন হয় নাই। এই যে মোহাম্মদ ইউনূস নোবেল নোবেল জয়ী, উনি এসে যেই গভর্নমেন্ট ফর্ম করলেন, ইন্টারিম গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টে কারা? এটা হলো যারা স্বাধীনতা, এককালে স্বাধীনতা বিরোধিতা করেছে, তারা এই কাজগুলো আরম্ভ করেছে হঠাৎ করে। আমরা তো খুব সুন্দর ব্যবস্থা ছিল, ভালোভাবে ছিলাম, সবাই ভালোভাবে ছিলাম, হিন্দু মুসলমানের কোনো ভেদাভেদ ছিল না। আমি আপনার ভাই, আপনি আমার বাড়িতে খাচ্ছেন, আমিও আপনার বাড়িতে খাচ্ছি, হ্যাঁ। এখন কেন হবে ওর বাড়িতে তুই খেতে পারবি না, ওখানে যেতে পারবি না, এখানে ইসলামিক বাধা আছে, এই আছে সেই আছে, এগুলো বলার কোনো দরকার আছে? আর যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে না, তারা নাপাক, এখনো বলে এই কথাটা। এটা বলা উচিত বলেন? হ্যাঁ, এটা আমি। স্যার, আপনার কি মনে হয়, আপনি সিনিয়র অ্যাডভোকেট, মানবাধিকার কর্মী, তার পাশাপাশি দীর্ঘদিন ধরে আপনি বলছেন সুপ্রিম কোর্টেও প্র্যাকটিস করেছেন, বিশিষ্ট আইনজীবী, সমস্যা কোথায় হচ্ছে, কেন তিনি বেল পাচ্ছেন না? এবং তার পাশে আরেকটা প্রশ্ন জুড়ে দিয়ে, পরবর্তী শুনানি কবে, সেখানেও আপনাকে দেখা যাবে কিনা? সেটা হলো 2 তারিখ, আগামী বছরের জানুয়ারির 2 তারিখ এই শুনানিটা আবার হবে। কিন্তু একটা ডিসক্রিমিনেশন আমি পছন্দ করছি না। আমি সুপ্রিম কোর্টের লয়ার, সারা বাংলাদেশে যেখানে যাই আমি প্র্যাকটিস করতে পারি। আমি ওকালতনামা দিয়ে অ্যাপিয়ার করেছি কোর্টে। আমারে প্রসিকিউশন লয়াররা বলতেছে আপনি এই চট্টগ্রামের এই আইনজীবী হতে হবে, উনি পারবে একমাত্র আর্গু করতে। ইজ দেয়ার এনি ল? এরকম কোনো দিন আমি সারা জীবন, আমার এখন মানে 75 মতো আমার বয়স হয়ে গেছে। এখন এটা তো আমরা পছন্দ করি না, এটা এক ধরনের ডিসক্রিমিনেশন উনার। তাহলে আপনারা এই বারটাকে, সুপ্রিম কোর্ট হোক, জজ কোর্ট হোক, আমাদের মানে চট্টগ্রাম কোর্ট হোক, একই তো আইন। আমি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি, আই হ্যাভ বিন অথরাইজড টু প্র্যাকটিস এনি কোর্টস ইন বাংলাদেশ। এমন কিছু লেখা নাই যে শুধু আপনি চট্টগ্রামে করতে পারবেন না, রাজশাহীতে করতে পারবেন না, দিনাজপুরে করতে পারবেন না, এটা তো না। আমি যে কোনো কোর্টে প্র্যাকটিস করতে পারি। জজ সাহেব কেন বললেন যে আপনার চট্টগ্রাম কোর্টের আইনজীবী দিতে হবে? চট্টগ্রাম কোর্টের আইনজীবী কি করে দেবে বলেন? ওদের বিরুদ্ধে মামলা হয়ে গেছে, সবাই 71 জনের বিরুদ্ধে মামলা হয়ে গেছে, তারা তো পাওয়া যাচ্ছে না, আসলেই ধরে তাদেরকে জেলখানে নিয়ে যাচ্ছে। আপনি আশাবাদী পরের যেটা পেয়ে যাবেন? আমি আশাবাদী। আর ওনারা যতই আমার বিরুদ্ধে কথা বলুক না কেন, আমি যেতে হবে, এটা আইন। হয়তো আমাকে আটকিয়ে রাখার এরকম একটা কথা শোনা যাচ্ছে, আমি জানি না, আটকিয়ে রাখুক, তারপরেও আমি কিন্তু যাব, হয়তো আমি অ্যারেস্ট হবো, নো ডাউট, এর মধ্যেও যাব। হ্যাঁ, মানে নির্ভয় যাই কিছু হোক না কেন আপনি লড়াই করে নিজের কর্মে যেটা সেটা থাকবেন। স্যার, আমার প্রশ্ন আরো বাকি আছে। আপনি ভারতে মানে এই যে প্রসেসটা চলছে, আমরা দেখলাম যে আপনার উপরে, আপনি যেটা ফিজিক্যাল অ্যাসল্ট বলছেন, এবং যে ছবিটা বাংলাদেশ থেকে উঠে এসেছিল, একেবারে পুলিশ আপনাকে ঘিরে নিয়ে যাচ্ছে, চিন্ময় কৃষ্ণের যে সমস্ত আইনজীবীরা আছে তারা নানানভাবে নিগৃহীত হচ্ছে, আইসিইউতে ইভেন ভর্তি হচ্ছেন রমেন রায়। তারপরে দেখলাম যে আপনি আপনার কলকাতায় আসা কিংবা ব্যারাকপুরে আসা, ধরুন, এইটার সঙ্গে ওই যে ওই দেশে নিগৃহীত হওয়ার কোনো সম্পর্ক আছে? মানে
আমি এখানে এসে এই কথাগুলো মিডিয়াকে বলছি কেন, এটাই হলো তাদের রাগ। এই মিডিয়াকে কেন তুমি বলতে গেলা, বলবা কেন? আমি সত্য কথা না বললে বলেন না আমি মানবাধিকার কর্মী, আমি তো সত্য কথাই বলতে হবে, আমি তো মিথ্যা কথা বলতে পারবো না। আর মিথ্যার জন্য তো আমি ওকালতি করি না। মানবাধিকার যেটা করে হিন্দু মুসলমান তো আমি বাঁচি না, কে হিন্দু কে মুসলমান, অল আর ইকুয়াল ইন দ্য আই অফ ল, অ্যান্ড উই আর ফাইটিং ফর দ্য কমপ্লিট হিউম্যান রাইটস victims, for their rights. We are agitating for the protection of the rights of the minorities in Bangladesh. ফলে এবার কলকাতায় আসার কি কারণ? এইবার কারণ হলো আমার এই যে পা দেখতে পাচ্ছেন তো, এইটা আমি চেক করেছি এইমস থেকে। এইমস আমাকে ঠিক করেছে দিল্লিতে এইমস। এটা 4 বছর আগের ঘটনা। তো আমি ওইটাও একটা ইতিহাস আছে কিভাবে আমি অ্যাক্সিডেন্ট হলাম, এগুলো এখন আর বলার দরকার নেই। আমি এসছি চেক করার জন্য, আমাকে আবার একটা বই দেওয়া হয়েছে এখান থেকে। এখানে আবার একটা এইমস আছে আপনাদের এখানে কোথায়? হ্যাঁ, কল্যাণে। সেখানে গিয়েছিলাম। এই কল্যাণীতে ওনারা আমাকে বলেছে যে আপনি 2 মাস পর 3 মাস পরে এসে আমার সঙ্গে একটু দেখা করুন। ডাক্তার ইজ ভেরি গুড, আমি খুব স্যাটিসফাইড। উনি আমাকে এটা ভেঙে গিয়েছিল, এটা তো আমি সুস্থ হয়েছে অনেক পরে, আমি কথাও বলতে পারছি। হ্যাঁ, দেখেন মানুষ তো মানবতা হলো বড় জিনিস, আমি তো এটা পেয়েছি। আপনি দেখেন আমি যখন এই যে বেনাপোল চেকপোস্ট দিয়ে আসতেছিলাম, আমি অবাক হয়ে গেলাম, বাংলাদেশে ওইটা নাই, এটা থাকা উচিত। এই যে আমি যে আমাকে হুইল চেয়ার দেওয়া হয়েছে, বলে যে আমরা নিয়ে যাব, আপনাকে নিয়ে যাব আবার তুলে দেব। আমার কত ভালো লাগছে জানেন, কি আমার দেশে যদি বাংলাদেশে এইটা থাকতো, এটা কত। আমি 100টা টাকা দিতে চেয়েছি, ও যিনি আমাকে ঠেলা করে নিয়ে যাচ্ছে উনি বলে যে না। আমি খুব খুশি হইয়া এই টাকাটা ওনাকে দিতে চেয়েছিলাম, আপনি এই টাকাটা নেন, আমি দয়া করে না না আমরা নিতে পারবো না। অনেক চেষ্টা করলাম। এই দেশে আসার পর কে কে আপনার সাথে দেখা করতে আসলেন এখনো পর্যন্ত? এখনো প্রায় হবে, মিডিয়া তো অনেক, আমি সব নাম বলতে পারবো না। এখন দেখা করতে আসছে গতকালকে ওই যে এখানকার মেম্বার অফ পার্লিয়ামেন্ট ছিল আগে, ওই সিংহ, অর্জুন সিংহ, উনি আসছিলেন। তবে ওনাকে আমরা কোনো ইনভাইটও করিনি, কিভাবে আসলেন আমি জানি না। আমি তো পলিটিক্স করিনি, আমি এগুলো পছন্দ করি না। আর আরেকজন আসছে ওই যে সন্ন্যাসী এখানকার, ওই ভারত সেবাশ্রম, হ্যাঁ ভারত সেবাশ্রমের, উনিও ভালো, উনি আগে থেকে আমার চিনতেন। উনি ওনার আশ্রম আছে ওখানে বাংলাদেশে, উনিও ওখানে খুব ডেডিকেশন আছে মানুষকে হেল্প করা, শুধু হিন্দু নয়, দেয়ার আর সাম আদার কমিউনিটি, তাদেরকেও হেল্প করে। একদমই তাই। কিন্তু স্যার এইটা কিভাবে বিশ্লেষণ করবেন, একজন রাজনৈতিক নেতা সেই দলের যারা এখানে বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য লড়াই করছেন, তারা রাস্তায় আছেন, তারা মিটিং মিছিল করেছেন, যার কথা আপনি বললেন, তিনিও একজন সন্ন্যাসী, তিনিও একেবারে কলকাতার বুকে রানী রাসমণিতে একাধিকবার এই যে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপরে অত্যাচার হচ্ছে তা নিয়ে সরব হয়েছেন। অর্থাৎ কোথাও না কোথাও সংখ্যালঘু সরব আর এবং সেই দেশের সংখ্যাগুরু, এই দেশের সংখ্যাগুরু এবং রাজনীতি, এই বিষয়টাকে কিভাবে আপনি দেখছেন? এই যে রাজনীতির নেতারা আসছেন, তাহলে এই দেশেরও যে সমস্ত অন্যান্য পলিটিক্যাল লোকেরা আছে তারা বলবেন যে স্যারের সাথে যারা দেখা করতে আসছেন তারা তো হচ্ছে এই দেশের নির্দিষ্ট পার্টির লোকজন, কি বলবেন? শুনেন, এখানে ডিসক্রিমিনেশন যে হচ্ছে না তা না, কিছুটা হচ্ছে। ওইটা নিয়ে আবার বাংলাদেশে করছে কি জানেন, আমার ইয়েতে গুজরাটে মুসলমান মারলো কেন, আমাকে অনেকে লয়াররা প্রশ্ন করে। গুজরাটে মুসলমান মেরেছে ভাই, এটা দুঃখজনক, এটা আমরা সবসময় বলেছি, আজকে অনেক বছর হয়ে গেছে। কিন্তু বাংলাদেশে ওইটা নিয়ে আমার দেশে কি হচ্ছে সেটা দেখো, সেটা তো অনেক বেশি হচ্ছে ওই দেশে নির্যাতন, এটা তো বলা যাচ্ছে না, আর এটা কোনো মিডিয়াতে আসতেছে না। আপনি কি ব্যক্তিগতভাবে চান যে ভারত সরকার ইনভলভ হোক, সেখানকার সংখ্যালঘুদের উপর যে নিপীড়ন বা অত্যাচারের কেন সারা পৃথিবী হয়েছে? আপনি বাংলাদেশে ইন্ডিয়ার কথা বলবেন কেন, বা পশ্চিমবাংলার কথা বলবেন কেন? সারা পৃথিবী জানে যে সংখ্যালঘুদের উপর কি হচ্ছে। আজকে কয় বছর, 63 ইয়ার্স দেশটা স্বাধীন হয়েছে 71 সালে। আপনি বলেন তাহলে সংখ্যালঘু হিসাবে কমলো কেন? তার বাড়ার কথা ছিল, কমলো কেন? ওখানে জনসংখ্যা, সংখ্যালঘু জনসংখ্যা, ওটা যে রিজন, এটা আমরা বলছি। এইটা রিজন যেটা সংখ্যালঘু হিসাবে কমছে, সেটা হলো অত্যাচারের কারণে। আপনি চাইবেন ভারত সরকার নিশ্চয়ই তারা ইয়ে করুক, ইন্টারভেন করুক।
আপনি ফিরছেন কবে স্যার? আমি তো আসলে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর কেস করি তো, আমি মোস্ট প্রবাবলি 27-28 তারিখের দিকে। ছেলেরা এখানে চিন্তিত নন হ্যাঁ আপনাদের হ্যাঁ, নিয়ে? ছিল তো, মানে আমারে বলছে যে তুমি যাইও না, আমি বললাম যে আমি যাবো। কারণ হলো অনেকে আমাকে ভয় দেখাচ্ছে ওখানে, আমি খবর পাচ্ছি এগুলা মিডিয়ার মাধ্যমেও পাচ্ছি, আমার বন্ধু বান্ধব ওখানে থাকে সবাই আমাকে বলে দাদা আপনাকে তো মানে এইবার অ্যারেস্ট করে ফেলবে। আমি যে ঠিক আছে, যদি অ্যারেস্টের মতো যদি কোনো কাজ করে থাকি, ক্রাইম, তো নিশ্চয়ই করবে আইন অনুসারে, কিন্তু আমি তো অ্যারেস্ট হওয়ার মতো কোনো অন্যায় কিছু করি নাই। আমি এখানে আসি বলে মিডিয়াকে আপনি জানাচ্ছেন কেন, মিডিয়াকে জানাচ্ছেন কেন, এই কথাগুলো বলছে বারবার। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের এতটা সময় দেওয়ার জন্য। ফলে রবীন্দ্র ঘোষ, আপনাদের জানিয়ে রাখি, বিশিষ্ট আইনজীবী, সিনিয়র অ্যাডভোকেট অফ বাংলাদেশ, এবং তিনি এই মুহূর্তে চিকিৎসার জন্য ভারতে এসেছেন। নির্দিষ্ট করে যদি বলি, এইমসে তিনি চিকিৎসা করেন তার পায়ের একটা দুর্ঘটনার জন্য। তিনি আগামী বছরের অর্থাৎ 2 তারিখের আগেই তিনি আবার বাংলাদেশে ফিরে যেতে চান, কারণ তার মক্কেল সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস তিনি এখনো জেল মুক্তি তার হয়নি। তিনি তার হয়ে সওয়াল করতে যান চট্টগ্রাম আদালতে, কিন্তু ইতিমধ্যেই তিনি খবর পাচ্ছেন যে তিনি বাংলাদেশে গেলেই আক্রান্ত হতে পারেন, গ্রেফতার হতে পারেন। তিনি কিন্তু নির্ভয়। তিনি বলছেন তার কোনো ভয় নেই, তার মৃত্যুরও ভয় নেই। তিনি বলছেন যে অন্যায়ের সাথে তিনি আপোষ করবেন না। তিনি বাংলাদেশের বাসিন্দা, সংবিধান মেনে কাজ করেন, মানবাধিকার নিয়ে কাজ করেন। ফলে তিনি তার যে কর্তব্য, তার যে কাজ, সেই কাজে তিনি একেবারে লেগে থাকবেন। সেই কর্তব্য থেকে তিনি সরবেন না। তিনি নির্দিষ্ট সময় বাংলাদেশে ফিরবেন এবং নিজের যে কাজ, নিজের যে ওকালতি করা চিন্ময় কৃষ্ণ দাসের জন্য, তার বেলের আপিলের জন্য যে সমস্ত আইনি ব্যবস্থা তা করবে। ফলে তাকে না গ্রেফতারির মানে তিনি ভয় পাচ্ছেন, না তিনি আক্রান্ত হওয়ার ভয় পাচ্ছেন, এবং স্যার নিজেই যেটা বলছিলেন যে তিনি কিন্তু মৃত্যুরও ভয় পাচ্ছেন না। দেখতে থাকুন এস নিউজ। ব্যারাকপুর থেকে রানার সঙ্গে মুজিবের রিপোর্ট।